আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিজ জিদনি ইলমা রব্বিজ জিদনি ইলমা রব্বিজ জিদনি ইলমা। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 1 ধারা থেকে আমরা 90 ধারা পর্যন্ত আলোচনা করব। আমাদের রিভিশন ক্লাস হবে। এখানে সাক্ষ্য আইনের 5ম অধ্যায় পর্যন্ত আমরা শেষ করছি। এই 5ম অধ্যায় পর্যন্ত আমরা একটু আলোচনা করি। এখন প্রথমে শুরুতেই আছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন কত সালে গঠিত হয়? সাক্ষ্য আইন 1872 সালে এই আইন প্রণীত হয়েছে। এটি 1872 সালের 1 নম্বর আইন। তাহলে সাক্ষ্য আইন কত সালে প্রণীত হয়েছে? 1872 সালে। এটা 1872 সালে কত নম্বর আইন? এটা 1872 সালের 1 নম্বর আইন। এটা সমগ্র বাংলাদেশে কত তারিখে কার্যকারী হয়েছে বা বলবৎ হবে? এটা 1 সেপ্টেম্বর থেকে এই আইন কার্যকারী কথা বলা হয়েছে। 1872 সালের 1 সেপ্টেম্বর হইতে এই আইন কার্যকারী হবে। এরপরে এই আইনে মোট ধারা কতটি? এই আইনে মোট ধারা ছিল 167টি। এই আইনে ধারা কতটি? এই আইনে ধারা হচ্ছে 167টি। এই আইনে অধ্যায় ছিল কতটি? অধ্যায় হচ্ছে 11টি অধ্যায়। তাহলে সাক্ষ্য আইনের অধ্যায় হচ্ছে 11টি অধ্যায়। তারপরে এই সাক্ষ্য আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? দেওয়ানি মামলার ক্ষেত্রে আর ফৌজদারি মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে। তারপরে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? সাক্ষ্য আইন এখানে 5টি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। এমসিকিউ হতে পারে যে সাক্ষ্য আইন কয়টি ক্ষেত্রে প্রযোজ্য নয়? সাক্ষ্য আইন 5টি ক্ষেত্রে প্রযোজ্য নয়। 1 নম্বর হচ্ছে সেনাবাহিনী, 2 নম্বর হচ্ছে নৌবাহিনী, 3 নম্বর হচ্ছে বিমান বাহিনী। এই 3 বাহিনীর ক্ষেত্রে এবং হলফ ও এফিডেভিটের ক্ষেত্রে আর সালিশ বিচারের ক্ষেত্রে এই সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। তারপরে সাক্ষ্য আইনের জনককে আমরা পড়াইছিলাম। সাক্ষ্য আইনের জনক হচ্ছে স্যার জেমস স্টিফেন। তারপরে আপনাদেরকে পড়ানো হয়েছে সাক্ষ্য আইন কোন ধরনের আইন? সাক্ষ্য আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইন কোন ধরনের আইন? পদ্ধতিগত আইন। এরপরে আপনাদেরকে পড়াইছিলাম সাক্ষ্য আইনের কয়টি খণ্ড আছে? সাক্ষ্য আইনের 3টি খণ্ড আছে। সাক্ষ্য আইনের খণ্ডের সংখ্যা কয়টি? সাক্ষ্য আইনের খণ্ড সংখ্যা হচ্ছে 3টি। প্রথম খণ্ড কত থেকে? 1 থেকে 55। দ্বিতীয় খণ্ড ছিল 56 থেকে 100 ধারা পর্যন্ত। আর তৃতীয় খণ্ড ছিল 101 ধারা থেকে 167 ধারা পর্যন্ত। এই বিষয়গুলো ছিল হচ্ছে সাক্ষ্য আইনের 1 ধারায়। এরপরে আমরা পড়াইছিলাম সাক্ষ্য আইন কাকে বলে। ইতিমধ্যে আমি এই সংক্রান্ত একটা প্রশ্ন দিছি, হয়তো আপনারা দেখছেন। এই সেই সাক্ষ্য আইন কাকে বলে? যে আইনের উপর ভিত্তি করে আদালত তার বিচার কার্যক্রম পরিচালনা করে থাকেন বা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে থাকেন। যে আইনের উপর ভিত্তি করে আদালত তার বিচার কার্যক্রম পরিচালনার জন্য যে সাক্ষ্য সংগ্রহ করে থাকেন তাকেই সাক্ষ্য আইন বলে। এরপরে আমরা 3 ধারা থেকে শুরু করছিলাম। 2 ধারা বাতিল, 3 ধারা হচ্ছে টিকা সমূহ। আমি শুধু জাস্ট টিকা সমূহগুলো কি সেটা একটু আপনাদের সম্মুখে তুলে ধরি। আর ব্যাখ্যা বিশ্লেষণ তো পূর্বে দিছি। প্রথমে হচ্ছে আদালতের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে বিষয়। আজকে বিষয় নিয়েও আপনাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে। বিষয় কাকে বলে? বিষয় হচ্ছে মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, অর্থাৎ চোখ, কান, নাক, ত্বক দ্বারা যা দেখে, যা শোনে, যা অনুভব করে এবং মানসিক কোনো অবস্থা কোনো ব্যক্তি সচেতনতাকে গড়ে তোলে তাকেই বিষয় বলে। এরপরে বিষয় কত প্রকার? বিষয় ছিল 2 প্রকার। একটা হচ্ছে বিচার্য বিষয় আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, এটাও সাক্ষ্য আইনের 3 ধারা। এরপরে আমরা পড়াইছিলাম সাক্ষী সংজ্ঞা, তারপরে সাক্ষ্য সংজ্ঞা। এই সাক্ষ্য আবার কত প্রকার? সাক্ষ্য আবার 2 প্রকার। একটা হচ্ছে মৌখিক সাক্ষী আর একটা হচ্ছে দালিলিক সাক্ষী। এরপরে আপনাদেরকে পড়ানো হয়েছিল দলিল সংক্রান্ত টিকা, তারপরে পড়ানো হয়েছে প্রমাণিত সংক্রান্ত টিকা, তারপরে মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত। এইগুলো ছিল টিকা। এর পাশাপাশি নতুন কিছু
টিকা সংযোজন হয়েছে, সেটা হচ্ছে ফিজিক্যালি এভিডেন্স বা বস্তুগত সাক্ষ্য, তারপরে ডিজিটাল ইলেকট্রনিক রেকর্ড, আর হচ্ছে ডিজিটাল বা ইলেকট্রনিক যে সার্টিফিকেট এটা। তাহলে এইগুলো ছিল আমাদের তিন ধারায়। প্রথমে পাইছি আদালত, তারপরে পাইলাম কি বিষয়, এই বিষয় আবার দুই প্রকার, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। তারপরে পাইলাম সাক্ষ্য, তারপরে সাক্ষী, সাক্ষী আবার দুই প্রকার, একটা আছে মৌখিক সাক্ষী আর একটা আছে দালিলিক সাক্ষী। এরপরে পাইছি আমরা দলিল, তারপরে হচ্ছে প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, তিনটা। এরপরে আমরা পাইলাম নতুন সংযোজন হয়েছে, সেটা হচ্ছে ফিজিক্যালি এভিডেন্স অর্থাৎ বস্তুগত সাক্ষ্য, তারপরে ডিজিটাল ইলেকট্রনিক রেকর্ড, আর হচ্ছে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট, ডিজিটাল স্বাক্ষরের সার্টিফিকেট। এই বিষয়গুলো ছিল আমাদের কি, এই বিষয়গুলো ছিল সংজ্ঞা বা টিকা সংক্রান্ত। আর প্রত্যেকটা বিষয় ছিল সাক্ষ্য আইনের তিন ধারায়। এরপরে আমরা পড়াইছিলাম দ্বিতীয় অধ্যায়, চলে গেলাম দ্বিতীয় না, এরপরে হচ্ছে চার ধারা ছিল অনুমান। চার ধারায় কি ছিল, অনুমান সংক্রান্ত বিষয়, যে অনুমান করতে হবে, অনুমান করবে চূড়ান্ত প্রমাণ। যদি আসে অনুমান কাকে বলে, আমরা লিখবো অনুমান মানে ধরে নেওয়া। আর এই অনুমান কয় প্রকার, অনুমান তিন প্রকার। এই যে অনুমান করতে হবে, আরেকটা হচ্ছে অনুমানই করবে, আরেকটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ। এটাই হচ্ছে তিন প্রকার অনুমানের কথা বলা হয়েছে। এরপর আমরা যাবো পাঁচ ধারায়। পাঁচ ধারা বলছে যে আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। ইতিমধ্যে আমি এই সংক্রান্ত একটা প্রশ্ন দিচ্ছি। আদালতে দুইটি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, একটা হচ্ছে বিচার্য বিষয় আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। ইহা ছাড়া অন্য কোনো বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যাবে না। এটা ছিল আমাদের কত ধারা, এটা ছিল আমাদের পাঁচ ধারা। এরপরে আমরা ছয় ধারা পড়াইছিলাম যে যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলো প্রাসঙ্গিক, অর্থাৎ একটা ঘটনা, একটা অপরাধ সংঘটিত হলে তার পারিপার্শ্বিক আরো অনেক ঘটনা থাকে, সেই ঘটনাগুলো সাক্ষ্য আইনের ছয় ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে। এরপরে আমরা সাত ধারা পড়াইছিলাম উপলক্ষ, পরিণাম, কারণ ও আলামত। উপলক্ষ, পরিমাণ, কারণ, আলামত, এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে সাত ধারা। আলামত বলতে কি, একটা অপরাধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে যে সমস্ত আলামতগুলো পাওয়া যায়, যে ধর্ষণের ক্ষেত্রে বীর্য পাওয়া যাবে, রক্ত পাওয়া যাবে, আঙ্গুলের ছাপ পাওয়া যাবে, চুল পাওয়া যাবে, এই প্রত্যেকটা বিষয়ে একটা আলামত। আর এই আলামতগুলো সাক্ষ্য আইনের সাত ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে। এরপরে পড়াইছিলাম আপনাদের আট ধারা উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ। কোনো অপরাধী কি উদ্দেশ্য নিয়ে আসছে, তার উদ্দেশ্য কি ছিল, সে কিভাবে প্রস্তুতি নিয়েছিল, তার পূর্বে কিরকম আচরণ ছিল, তারপরে কিরকম আচরণ হয়েছে, এই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের আট ধারা মোতাবেক। এই বিষয়েও আমরা প্রশ্ন দিব। এরপরে আমরা পড়াইছিলাম নয় ধারা প্রাসঙ্গিকতার ব্যাখ্যা উপস্থাপন বিষয় আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ প্রাসঙ্গিকতার সম্পর্কে কোনো ব্যাখ্যা যদি উপস্থাপন করা হয়, সে বিষয়টা আদালত কি করবে, প্রাসঙ্গিক করবে, সে বিষয়টা আদালত কি করবে, গ্রহণ করবে। কত ধারা, সাক্ষ্য আইনে নয় ধারা। যেমন এজাহার সম্পর্কে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, তারপর জেনারেল ডায়েরি সম্পর্কে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কেস ডায়েরি সম্পর্কে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো আদালতে নয় ধারা মোতাবেক প্রাসঙ্গিক। এরপরে আপনাদেরকে আমরা পড়াইছিলাম দশ ধারায়। দশ ধারা হচ্ছে অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারী কথা বা কার্য, অর্থাৎ একটা অপরাধমূলক কাজ করতে যে কতিপয় ব্যক্তি মিলে একটা ষড়যন্ত্র করলো, সেই ষড়যন্ত্রের কথা বা কার্যগুলো আদালতে প্রাসঙ্গিক হবে দশ ধারায়। এরপরে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, সেটা ছিল 11 ধারা। 11 ধারায় কি বলছে, যে সকল ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেটা যখন প্রাসঙ্গিক, অর্থাৎ যে ঘটনা আদালতে উপস্থাপন করা হয়েছে যে রহিম একজন মামলার আসামি, কিন্তু রহিম বলতে যে স্যার এই ঘটনা বর্ণিত দিন ও সময় আমি এই ঘটনাস্থলে ছিলাম না, আমি ঘটনার বর্ণিত দিনে ছিলাম, আমি ভারতে ছিলাম, তাহলে আমি এই মামলার আসামি কিভাবে হয়? তাহলে এখানে কি বলছে, যে ঘটনার সাথে
এখানে কি গড় মিল বা অসঙ্গতিপূর্ণ হয়েছে, আর এই বিষয়টাই অস্তিত্বহীনতাকে অধিকতা সম্ভব বা অসম্ভব করে তুলছে। অর্থাৎ আসামির এলিবার এটাই আদালতে প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 11 ধারা অনুসারে। এরপরে আমরা পড়াইছিলাম 12 ধারা ক্ষতিপূরণ মামলায় ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো বিষয় উপস্থাপন করলে সেটা আদালতে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হবে। যে একটা মোটরসাইকেল পুড়ে গেছে, এই মোটরসাইকেলের পুরো অংশটাও যদি আদালতে উপস্থাপন করা হয় তাহলে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে এটা আদালতে প্রাসঙ্গিক হবে। এটা ছিল আমাদের কত ধারা? 12 ধারা। এরপরে আমরা 13 ধারা পড়াইছিলাম আপনাদের যখন অধিকার প্রথা সম্পর্কে কোনো প্রশ্ন ওঠে, এই প্রশ্নের যেসব বিষয়গুলো থাকে সেই সকল বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক। অধিকার প্রথা নিয়ে আমরা কয়েকবার আলোচনা করছি। এই অধিকার প্রথার বিষয়গুলো আদালতে, ঘটনার বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারায়? 13 ধারায়। এছাড়া অধিকার প্রথা নিয়ে 32-এর ক্লজ 4 কথা বলা আছে। অধিকার প্রথা নিয়ে সাক্ষ্য আইনের মতামত হলো এটা, আর একটা হচ্ছে আপনার 34-এর হচ্ছে বিবৃতি আর অধিকার প্রথা নিয়ে আমাদের আলোচনা করা আছে সাক্ষ্য আইনের 49 ধারা। এই অধিকার প্রথা সংক্রান্তে আরো আলোচনা আছে, কত মতামত দিবে হচ্ছে 49 ধারায়। তাহলে অধিকার প্রথা নিয়ে আমাদের 3টা ধারা আছে। একটা হচ্ছে ঘটনা ব্যাখ্যা প্রাসঙ্গিক হবে কত ধারায়? 13 ধারায়। আর বিবৃতি প্রাসঙ্গিক হবে 32 ধারায়, 32 ক্লজ 4। আর মতামত প্রাসঙ্গিক হবে কত ধারায়? 49 ধারায়। এই অধিকার প্রথা নিয়ে। এরপরে আমরা পড়াইছি 13 ধারা, তো পড়াইলাম অধিকার প্রথা। 14 ধারা হচ্ছে আসামির শারীরিক মানসিক যে অস্তিত্বর বিষয়, এটা আদালতে প্রাসঙ্গিক। যে সে অপরাধী হলে তার চেহারা, তার মনের অবস্থা, এগুলো এক ধরনের পরিবর্তন হওয়া থাকে। আবার সে যদি নির্দোষ থাকে তাহলে তাকে যদি দোষী সাব্যস্ত করা হয় তাহলে সেক্ষেত্রে তার শারীরিক মানসিক অবস্থারও পরিবর্তন দেখা যায়। এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে 14 ধারায়। এরপরে আমরা পড়াইছিলাম 15 ধারা কোনো আকস্মিক বা ইচ্ছাকৃত ঘটনা, এই ঘটনাগুলো প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 15 ধারায়। যে এই ঘটনাটা কি আকস্মিক না সে ইচ্ছাকৃতভাবে করছে। যে একটা কোম্পানি, একটা মালিকের 4টা কোম্পানি ছিল, পরপর 3টা কোম্পানি আগুনে প্রশমিত হয়েছে। এখন এটা নিয়ে প্রশ্ন উঠছে যে পরপর একই কোম্পানির কি আগুন ধরে, তাহলে এটা কি ইচ্ছাকৃত না আকস্মিক? যদি এটা ঘটনা যদি প্রমাণ হয় তাহলে যদি ইচ্ছাকৃতভাবে লাগায় তাহলে তার এক ধরনের ঘটনা প্রাসঙ্গিক হবে। আর যদি অনাকাঙ্ক্ষিত মানে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে বা আকস্মিকভাবে হয়ে থাকে তাহলে সেই ঘটনার বিষয় অন্যভাবে প্রাসঙ্গিক হবে। এই 2টা বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে 15 ধারায়। আর 16 ধারায় বলছে ব্যবসায়ী রীতিনীতি সম্পর্কে কোনো ঘটনা আদালতে প্রাসঙ্গিক হবে। ব্যবসায়ী রীতিনীতি, যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম একটা শিশু কিছুদিন আগে মারা গেছে, তখন ওই শিশুর মা পুলিশের নিকট অভিযোগ করছে যে তার শিশু নাপা সিরাপ খেয়ে মারা গেছে। এখন এই নাপা সিরাপ কোম্পানির বিরুদ্ধে মামলা করার পর ওই কোম্পানি আদালতে উপস্থাপন করে তারা তাদের ব্যবসায়ী রীতিনীতি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন। যে আমরা যদি আমাদের এই কোম্পানি একসাথে একটা নাপা সিরাপ তৈরি করে না, আমাদের কোম্পানি একসাথে লক্ষ লক্ষ নাপা সিরাপ তৈরি করে, তাহলে একই সিস্টেমে একই কেমিক্যাল বা একই দিয়ে আমরা এই 1 লক্ষ নাপা সিরাপ তৈরি করছি। এর মধ্যে দেখা গেছে 50,000 নাপা সিরাপ আমাদের বিক্রি হয়ে গেছে। তো 50,000 লোকের এই ধরনের সমস্যা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে একজন লোকের যদি এই সমস্যা হয় তাহলে এই দায়ভার আমার কোম্পানি নিবে না। তখন এটা সুষ্ঠু তদন্ত করে দেখা যায় যে এটা তার মাই এই ঘটনা ঘটায়, মৃত্যু ঘটানোর পর তার মুখে নাপা সিরাপ ঢেলে এটা তিনি একটা সাজানো নাটক করছিল। তার মানে এখানে তাদের ব্যবসায় রীতিনীতি কি ছিল? যে একসঙ্গে অনেকগুলো ওষুধ তৈরি করা হয়, আর একটা সমস্যা হওয়ার কথা না হলে সকলগুলো ওষুধের সমস্যা হবে। এটা আরো বিভিন্ন ধরনের আমরা উদাহরণ দিয়েছিলাম। এই ছিল আমাদের 16 ধারা পর্যন্ত। এরপরে আছে 17 থেকে 23, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আছে স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। 17 ধারা হচ্ছে স্বীকৃতির সংজ্ঞা। 17 ধারায় কি বলছে? স্বীকৃতির সংজ্ঞা,
যে স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত উক্তি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে, এটাকেই স্বীকৃতি বলে। এটা হচ্ছে 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা। এর সাথে পিআরবি 283 বিধি ব্যবহার করা যাবে। এরপরে 18 ধারায় কে কে স্বীকৃতি দিতে পারবে, আমরা বলছিলাম 3 ধরনের ব্যক্তি স্বীকৃতি দিতে পারে। প্রথমে হচ্ছে মামলার বাদী বা তার সাথে স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি। 2 নম্বরে যে এই মামলার সাথে যার স্বার্থ জড়িয়ে আছে এরূপ কোনো ব্যক্তি। আর 3 নম্বরে বলছিলাম সেটা হচ্ছে মামলা যিনি স্বার্থ লাভ করছে এই ব্যক্তি। অর্থাৎ এই 3 ধরনের ব্যক্তি আদালতে স্বীকৃতি দিতে পারেন। এটা ছিল আমাদের 18 ধারা। এরপরে স্বীকৃতি দাতার সাথে এই যে মামলার বাদী বা বিবাদীর সম্পর্ক বিষয় আদালতে প্রাসঙ্গিক হচ্ছে 19 ধারা। আর 20 ধারা আমরা পড়াইছিলাম তৃতীয় ব্যক্তি স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক, এটা ছিল 20 ধারা। 21 ধারায় আমরা পড়াইছিলাম যে পক্ষ স্বীকৃতি দেওয়ার জন্য যে ব্যক্তিকে হাজির করছে সেই ব্যক্তি সেই পক্ষে স্বীকৃতি না দিয়ে বিরোধী পক্ষকে স্বীকৃতি দিয়েছে, সে বিষয়টা আদালতে প্রাসঙ্গিক হচ্ছে কত ধারা? 21 ধারায়। এরপরে আমরা 22 ধারা পড়েছিলাম দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি আদালতে অপ্রাসঙ্গিক, তবে দলিল যদি মিথ্যা বা জালিয়াতি হয় সেই সংক্রান্ত স্বীকৃতি দিলে সেটা আদালতে প্রাসঙ্গিক। এরপরে আমরা 23 ধারা পড়াইছিলাম স্বীকৃতি দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক। স্বীকৃতি কি? দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক, তবে এই স্বীকৃতি যদি চুক্তি করার পরে দেওয়া হয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক হবে। আবার বলছেন স্বীকৃতি দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক, তবে এই স্বীকৃতি যদি চুক্তি করার পরে দেওয়া হয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক। অর্থাৎ আপনি একটা মোবাইল কিনছেন, মোবাইল কেনার আগে ওই ব্যক্তি বলছে যে এই মোবাইল কেনার পরে যদি এর কোনো নষ্ট হয় বা ক্ষতি হয় এর দায়ভার আমার না, আমার কেনার আগে আপনি মোবাইলটা ভালো করে দেখে নিয়ে যাবেন। পরবর্তীতে যদি বলেন যে মোবাইল নষ্ট হয়েছে ফেরত নিতে, এটা আমি নিব না। কিন্তু দেখা গেছে যে এই স্বীকৃতি দেওয়ার পরও ওই ব্যক্তির মোবাইল 1 মাস পরে নষ্ট হয়ে গেছে, সে আইসে কি করলো, সে পুনরায় আবার এই মোবাইলের দাবি করলো যে টাকা ফেরত চাইলো, কিন্তু ওই ব্যক্তি দিতে অস্বীকার করছে। কিন্তু তাদের সাথে তো চুক্তি ছিল যে এটা নষ্ট হয়ে গেলে বা কোনো কিছু হয়ে গেলে যে ব্যক্তি বিক্রয় করছে সে কোনো দায়ভার নেবে না। তাহলে এই যে পরে যে মামলা করছে এই স্বীকৃতি আদালতে অপ্রাসঙ্গিক হবে। যে আদালত বলবে যে আপনি তো আগেই তাকে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন যে এই মোবাইল নষ্ট হলে বা কোনো ক্ষতিগ্রস্ত হলে এই ব্যক্তি ফেরত নিবে না, তারপরেই তো আপনি কিনছেন। তাহলে এই ধরনের স্বীকৃতি আদালতে অপ্রাসঙ্গিক। এটা বলছে কত ধারায়? এটা বলছে আমাদের সাক্ষ্য আইনের 23 ধারা। এরপরে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা পড়াইছিলাম সাক্ষ্য আইনের 24 থেকে 30। এটা হচ্ছে স্বীকারোক্তি সংক্রান্ত বিষয়। 24 থেকে 30 স্বীকারোক্তি সংক্রান্ত বিষয়। সেখানে প্রথমে হচ্ছে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি ব্যতীত কোনো ব্যক্তি যদি স্বীকারোক্তি করে তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। আর এই প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো ব্যক্তি স্বীকারোক্তি করে তাহলে সেই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে। এটা সাক্ষ্য আইনের কত ধারায় বলছে? সাক্ষ্য আইনের 24 ধারায় বলছে। 25 ধারা স্টেট কার্ড কথা, যে পুলিশের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। অর্থাৎ পুলিশের নিকট যদি কোনো আসামি স্বীকারোক্তি করে তাহলে সেটা অপ্রাসঙ্গিক হবে। 26 ধারায় বলছে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি কোনো আসামি স্বীকারোক্তি করে তাহলে সেটা যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয় তাহলে সেটা আদালতে প্রাসঙ্গিক হবে। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ব্যতীত যদি স্বীকারোক্তি করে সেটা অপ্রাসঙ্গিক। তাহলে 25-26 দুইটাই কি বললো? পুলিশের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক 25 ধারা, আর 26 ধারা বলছে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে স্বীকার করলে সেটাও অপ্রাসঙ্গিক। এরপরে 27 ধারা আমরা পড়াইছি পুলিশ হেফাজতে থাকিয়া যদি কোনো আসামি স্বীকারোক্তি করে সেই স্বীকারোক্তি ফলে যদি কোনো আলামত উদ্ধার হয় তাহলে উদ্ধারকৃত আলামতের যে অংশটুকু উদ্ধার করা হয়েছে ওই অংশটুকুই আদালতে প্রাসঙ্গিক হবে। কত ধারায়? সাক্ষ্য আইনের 27 ধারা। আর যদি ওই অংশটুকু উদ্ধার করা না যায় তাহলে ওই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে না। এটাও বলছে 27 ধারা। দুইটা পার্ট,
যদি আলামত উদ্ধার হয় তাহলে সেই অংশটুকু আদালতে প্রাসঙ্গিক হবে। আর যে স্বীকারোক্তি দিল সেই স্বীকারোক্তির পরে ভিত্তি করে আপনি আলামত উদ্ধার করতে গেলেন, কিন্তু আলামত উদ্ধার করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার কাছে যে স্বীকারোক্তি দিয়েছে এই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে। এটা বলছে আমাদের 27 ধারা। এরপরে আমরা পড়াইছিলাম 28 ধারা। 28 ধারা আমাদের আলোচনার বিষয় ছিল কি? 28 ধারায় ছিল হচ্ছে আদালতে যদি কোনো আসামি স্বেচ্ছায় প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি ব্যতীত যদি স্বীকারোক্তি করে তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে। 28 ধারা। 29 ধারায় গোপনীয় প্রতিশ্রুতির মাধ্যমে যদি কোনো ব্যক্তি গোপনীয়ভাবে বা প্রতিশ্রুতির মাধ্যমে যদি কোনো ব্যক্তি স্বীকারোক্তি করে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে। 29 ধারা। এরপরে আমরা বলছিলাম যে একই মামলায় একাধিক আসামি থাকলে সে আসামির মধ্যে কোনো একজন আসামি যদি দোষ স্বীকার করে আর সেই স্বীকারোক্তি যদি উক্ত আসামিদের সম্মুখে হয় তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে। 30 ধারা। আর উক্ত আসামিদের সম্মুখে ব্যতীত যদি হয় তাহলে সেই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে। এটা হচ্ছে 30 ধারা। এই 24 থেকে 30 এখানে প্রাসঙ্গিক বিষয় আছে স্বীকারোক্তি, আবার অপ্রাসঙ্গিক বিষয় আছে, এটা বলছে। আর এর সাথে পিআরবি 467 এবং 283 বিধিও ব্যবহার করতে পারবেন। স্বীকারোক্তির ক্ষেত্রে পিআরবি হবে 467 এবং 283 বিধি। এরপরে আমরা পড়াইছিলাম 31 ধারা। কত ধারা পড়াইছি? 31 ধারা। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে চূড়ান্ত প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এ বিষয়ে আমরা আগেও ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি। এরপরে আমরা পড়াবো 32 ধারা। খুবই গুরুত্বপূর্ণ ধারা। 32 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলি, এখানে 32 ধারায় কি বলছে? যে 4 ধরনের ব্যক্তিকে আদালত সাক্ষ্য হিসেবে তলব করতে পারেন না, তবে তাদের দেওয়া পূর্বের কোনো বিবৃতি বা লিখনী 8টি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হবে। কথাটা আবার বোঝেন। 4 ধরনের ব্যক্তিকে আদালত তলব করতে পারেন না। এই 4 ধরনের ব্যক্তির পূর্বে কোনো বিবৃতি বা লিখনী থাকলে সেই বিষয়গুলো 8টি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হবে। এবার প্রথম ক্ষেত্রটা হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে যদি কোনো বিবৃতি প্রদান করে থাকেন তাকেই মৃত্যুকালীন জবানবন্দি বলে। এটা হচ্ছে 32-এর ক্লোজ 1 পিআরবি 266 বিধি। এখন আসেন যে মৃত্যুকালীন জবানবন্দি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক। মৃত্যুকালীন জবানবন্দি যদি ব্যক্তির মৃত্যু হয় তাহলে তার এই জবানবন্দি আদালতে প্রাসঙ্গিক হবে। আর যদি মৃত্যু যদি না ঘটে তাহলে এটা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে আদালতে প্রাসঙ্গিক হবে না। আমরা শর্টে আর দুইটা কথা জানি। মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারেন? ম্যাজিস্ট্রেট পারেন, পুলিশ পারেন, ডাক্তার পারেন, নার্স পারেন। ইহা ছাড়াও সাধারণ জনগণও মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। 32 ধারা। মৃত্যুকালীন লিপিবদ্ধ জবানবন্দির নিয়মাবলী এখানে 5টি কথা বলছে। বিবৃতিদাতা যেভাবে বিবৃতি দিবে বা যে ভাষায় দিবে সেই ভাষায় রেকর্ড করতে হবে। তারপরে বিবৃতিদাতা কখন বিবৃতি দিল সেই সময়, তারিখ, স্থান উল্লেখ করতে হবে। কাদের সম্মুখে বিবৃতি দিল সেই সাক্ষীদের নাম, ঠিকানা, স্বাক্ষর নিতে হবে। তারপরে বিবৃতিদাতা যিনি দিলেন তার স্বাক্ষর বা টিপসই নিতে হবে। আর যিনি লিপিবদ্ধ করলেন সেই লিপিবদ্ধকারী অফিসারের নাম, ঠিকানা, বিপি, স্বাক্ষর নিতে হবে। এই 5টা বিষয়। এরপরে আমরা যাব 2 নম্বর যে বিষয়টা ছিল মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে যে স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি অনুসারে পেশাগত কর্তব্য সম্পাদনের বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক। আপনি প্রতিনিয়ত যে স্বাভাবিক কাজকর্ম পেশা আপনার যে পেশায় সেই সংক্রান্ত করে থাকেন সেই সম্পর্কে যদি কোনো বিবৃতি দিয়ে যান সেটা আদালতে প্রাসঙ্গিক হবে। কোন ধরনের? 4 ধরনের ব্যক্তি। তারপরে 3 নম্বরে যেটা বলছে আর্থিক ও মালিকানা যার স্বার্থের পরিপন্থী সে বিষয়ে আদালতে প্রাসঙ্গিক হবে।
4 নাম্বার, এই যে আমরা 13 ধারায় পড়ে আসলাম, অধিকার ও প্রচলিত রীতিনীতি সম্পর্কে কোনো বিবৃতি যদি দিয়ে থাকেন সেটাও আদালতে প্রাসঙ্গিক হবে। 5 নাম্বারে বলছে বৈবাহিক রক্তের বন্ধন অথবা দত্তক সম্পর্কে যদি কোনো ব্যক্তি বিবৃতি দেয় সেই বিবৃতিও আদালতে প্রাসঙ্গিক হবে। 6 নাম্বারে যেটা বলা আছে যে কোনো মৃত অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির বৈবাহিক সম্পর্কে অথবা কোনো দত্তক সম্পর্কে রক্তের সম্পর্কে যদি কোনো লিখনি অর্থাৎ দলিল বা হুইল করে যান মৃত ব্যক্তি, তাহলে তার এই বিষয়টা আদালতে প্রাসঙ্গিক হবে। 32(6) মোতাবেক 32(7) যেটা বলা হয়েছে, 32(7) হচ্ছে কারবারের সহিত অর্থাৎ বাজার দর বা কারবারের সহিত লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক। 32(8) বলছে যে কিছু সংখ্যক ব্যক্তির প্রদত্ত বিবৃতি যা মনোভাব ব্যক্ত করে এটাও আদালতে প্রাসঙ্গিক। এই 8টা উপধারায় 32 ধারা মোতাবেক যে বিষয়গুলো বললাম এটা প্রাসঙ্গিক হবে। এরপরে আমরা পড়াইছিলাম 33 ধারা। কত ধারা? 33 ধারা। এই 33 ধারায় বলছে যে এখানে 5 ধরনের ব্যক্তির পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে। কয় ধরনের ব্যক্তি? 5 ধরনের ব্যক্তি, তাদের পূর্বে দেওয়া সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে। তবে এই ধরনের ব্যক্তিকে আদালত, এই 5 ধরনের ব্যক্তিকে আদালত তলব করতে পারে না। কোন 5 ধরনের ব্যক্তি? মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, সাক্ষী দিতে অক্ষম ব্যক্তি, যে ব্যক্তিকে বিরোধী পক্ষ আটক রাখছে এই ধরনের ব্যক্তি, আর যে ব্যক্তি বিদেশে আছে যাকে হাজির করার সময় বা ব্যয় সাপেক্ষ। এই 5 ধরনের ব্যক্তির পূর্বে দেওয়া সাক্ষ্য পরবর্তী মামলায় আদালতে প্রাসঙ্গিক হবে 3টি শর্তের ক্ষেত্রে। কয়টি শর্তের ক্ষেত্রে? 3টি শর্তের ক্ষেত্রে। একটা হচ্ছে যে পক্ষদ্বয় একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হতে হবে, অর্থাৎ আগে যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছে এই স্বাক্ষর যাদের বিরুদ্ধে দিছে এখনো ওই পক্ষ দুটি একই হতে হবে এবং একই ধরনের স্বার্থ সংশ্লিষ্ট মামলা হতে হবে। 2 নম্বরে যে শর্তটা সেটা হচ্ছে যে পূর্বে যে সাক্ষীটা দিছে ওই সাক্ষীকে পূর্বে জেরা করা হয়েছে কিনা। যদি জেরা করা হয়ে থাকে তাহলে পরবর্তী মামলায় এই সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হবে। আর 3 নম্বর শর্তটা হচ্ছে যে তাদের বিচার্য অর্থাৎ উভয় পক্ষের বিচার্য বিষয় একই হতে হবে। এই 3টা শর্ত যদি মিলে যায় তাহলে তাদের পূর্বে দেওয়া যে সাক্ষ্য পরবর্তী মামলায় আদালতে প্রাসঙ্গিক হবে। এই ছিল আমাদের 33 ধারা। এরপরে আমরা 34 ধারা পড়াইছিলাম, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক অর্থাৎ বেসরকারি দলিল। যে আপনি কোনো ব্যবসা বাণিজ্য করেন সেই ব্যবসা বাণিজ্য প্রতিদিনের হিসাব নিকাশ যে আপনি একটা খাতায় লিপিবদ্ধ করে থাকেন, এই সংক্রান্ত কোনো মামলা হলে আপনার এই হিসাবের খাতা লিপিবদ্ধ বিষয় আদালতে 34 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হবে। এরপরে 35 ধারা পড়াইছিলাম, সরকারি কর্মচারী তার সরকারি দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় সরকারি রেজিস্টারে লিপিবদ্ধ বিষয় যে দলিল লিপিবদ্ধ করবেন সেটা আদালতে প্রাসঙ্গিক হবে। এরপরে পড়াইছি 36 ধারা। 36 ধারা আপনাদেরকে পড়ানো হয়েছে মানচিত্র, খসড়া, ম্যাপ, পর্চা, খতিয়ান এই বিষয়গুলো যা সরকারের মাধ্যমে অনুমোদিত এবং এটা বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে 36 ধারা অনুসারে। 37 ধারা জনসাধারণের অবগতির জন্য কোনো বিবৃতি, এই বিবৃতিটা আদালতে প্রাসঙ্গিক হবে 37 ধারা। বিবৃতি কি? যে আগামীকাল কি আমাদের এই এলাকায় বিদ্যুৎ থাকবে না, এই সংক্রান্তে জনগণকে কি সচেতন করা হয়েছে কিসের মাধ্যমে? মাইকিং এর মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, সংবাদের মাধ্যমে, তারপরে টিভি নিউজের মাধ্যমে। এরপরও যদি কোনো ব্যক্তি এই আগামীকাল বিদ্যুৎ থাকবে না এটা না জানিয়ে যদি তার বড় ধরনের ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ চেয়ে যদি কোনো মামলা করে তাহলে
এই যে বিদ্যুৎ কোম্পানি তিনি যে এই যে কাজগুলো করছে, যে বিজ্ঞপ্তি দিচ্ছে টিভির মাধ্যমে, তারপরে আপনার সংবাদপত্রের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে, এই বিষয়গুলোই তখন আদালতে প্রাসঙ্গিক হবে। এটা বলছে কত ধারা? 37 ধারা। 38 ধারা হচ্ছে আইনের গ্রন্থ বিষয়ে কোনো সিদ্ধান্ত আদালতে প্রাসঙ্গিক হবে 38 ধারা। আর 39 ধারা আমরা পড়াইছিলাম বড় ধরনের কোনো কথাবার্তা, ভিডিও বা কোনো লেখার যে মূল সারাংশ, অর্থাৎ মূল যে বিষয়টা, এই মূলের যে ছোট অংশটুকু, এটা আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারায়? 39 ধারায়। এরপরে আমরা পড়াইছিলাম 40 ধারা, যে দ্বিতীয় মামলার রায়ের ক্ষেত্রে প্রথম মামলার রায় আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ একই ব্যক্তি পূর্বে যে মামলা শাস্তি ভোগ করছে সেই একই মামলায় পরবর্তীতে চলমান, তখন এই দ্বিতীয় মামলার ক্ষেত্রে এই প্রথম মামলার রায় আদালতে প্রাসঙ্গিক হবে 40 ধারা। এরপরে আমরা পড়াইছিলাম 45 থেকে 51 ধারা পর্যন্ত। 45 থেকে 51 আমাদের আলোচনার বিষয় ছিল বিশেষজ্ঞর মতামত। খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু বারবার বলে যাচ্ছি। বিশেষজ্ঞের মতামত 45 থেকে 51, অর্থাৎ বিশেষজ্ঞ কারা, এই বিষয়ে যদি আসে বিশেষজ্ঞ কারা বা তৃতীয় পক্ষ কারা বা অভিমত কারা, অভিমত দেয় কারা, এটা হচ্ছে 45 ধারা। যারা বিদেশি আইন সম্পর্কে পারদর্শী, যারা হস্তলিপি সম্পর্কে পারদর্শী, যারা আঙ্গুলের ছাপ সম্পর্কে পারদর্শী, যারা আইন সম্পর্কে পারদর্শী, যারা ব্যালিস্টিক সম্পর্কে পারদর্শী, যারা ফরেন্সিক সম্পর্কে পারদর্শী, এই ধরনের ব্যক্তিদেরকেই বিশেষজ্ঞ বলা হয়। এটা 45 ধারা। আর এই ধরনের ব্যক্তি যে মতামত দিয়ে থাকেন, এই মতামত আদালতে সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। আর এর সাথে পিআরবি 297 বিধি ব্যবহার করতে পারবে। তাহলে এই ধারার সাথে আমরা পিআরবি ব্যবহার করব 297 বিধি। এরপরে এই বিশেষজ্ঞদের মতামতের সাথে অন্য কোনো বিষয় যদি সম্পর্ক থাকে, সেই বিষয়টাও আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারায়? 46 ধারা। যে এই মতামতের সাথে অন্য কোনো বিষয় যদি মতামত দিয়ে থাকে, সেই বিষয়টাও আদালতে প্রাসঙ্গিক হবে। 45 ধারার সাথে অন্য কোনো বিষয়ে মতামত দিছে, যে হত্যা সম্পর্কে যে মতামত দিছে সেটা তো ঠিক আছে, এই হত্যার পাশাপাশি যে একটা ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের বিষয়ে যে মতামত দিছে, হত্যা সম্পর্কে মামলা হয়েছে, বিশেষজ্ঞ হত্যা সম্পর্কে মতামত দিছে, সেই মতামতটা প্রাসঙ্গিক হবে 45 ধারা। আর এই ধর্ষণ করিয়া হত্যা করছে, এই ধর্ষণটা যে এর সাথে একটা সম্পর্কযুক্ত অপরাধ, এই বিষয়ে যে এর সাথে মতামত দিছে, সেই মতামতটা প্রাসঙ্গিক হবে কিন্তু 46 ধারা। এরপরে আমরা 47 ধারা পড়াইছিলাম হস্তলিপি সম্পর্কে যে অভিজ্ঞ বা জানে, সেই ব্যক্তির মতামত আদালতে প্রাসঙ্গিক হবে 47 ধারা। আর 48 ধারা আমরা পড়াইছি কি অধিকার, প্রথা ও রীতিনীতি সম্পর্কে মতামত আদালতে প্রাসঙ্গিক। এরপরে পড়াইছি 49 ধারা প্রচলিত রীতিনীতি সম্পর্কে মতামত আদালতে প্রাসঙ্গিক। আর 50 ধারা পড়ছি আত্মীয় সম্পর্কে মতামত বা অভিমত আদালতে প্রাসঙ্গিক। 51 ধারায় পড়াইছিলাম মতামতের হেতু আদালতে প্রাসঙ্গিক। এই ছিল বিশেষজ্ঞদের মতামত কত? 45 থেকে 51 পর্যন্ত। এরপরে আমরা দ্বিতীয় পাঠ পড়াইছিলাম 52 থেকে 55 ধারা পর্যন্ত চরিত্র সম্পর্কে অভিমত। চরিত্র সম্পর্কে অভিমত কত? চরিত্র প্রাসঙ্গিকতা, যেটা 52 থেকে 55। দেওয়ানি মামলার ক্ষেত্রে বাদী চরিত্র ভালো না মন্দ, এই বিষয়টা দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই এটা যে ব্যক্তির চরিত্র না ভালো না মন্দ, এটা আদালতে অপ্রাসঙ্গিক। কত ধারায়? 52 ধারায় দেওয়ানি মামলার ক্ষেত্রে। 53 ধারায় বলছে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামির চরিত্র ভালো, ইহা আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারায়? 53 ধারায়। অর্থাৎ 53 ধারায় একজন আসামিকে আদালতে হাজির করা হয়েছে, এখন সাক্ষীকে ডাকা হয়েছে। সাক্ষী বলল, স্যার ইনি তো একজন ভালো ব্যক্তি ছিলেন, আগে পূর্বে খুব দাতাগার ছিলেন, সকলে উপকার করতেন, ইনার দ্বারা যে এরকম একটা কাজ হবে আমরা ভাবতে পারিনি। তার মানে ওই ব্যক্তি কি বলল? যে এই আসামির চরিত্র পূর্বে ভালো ছিল।
আর এই চরিত্র সম্পর্কে যখন তিনি বললেন এটা 53 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে। আর 44 ধারা বলছে যে আসামির চরিত্র খারাপ, এই কথাটা সরাসরি আদালতে বললে আদালত এটা অপ্রাসঙ্গিক বলবে। তবে যদি এই চরিত্র খারাপ এমন কোনো অপরাধ কাজ করছে যে কারণে পূর্বে সে শাস্তি ভোগ করছে, এই বিষয়টা যদি আপনি পূর্ববর্তী তার আচরণ বা পূর্ববর্তী দণ্ড যদি আদালতে উপস্থাপন করতে পারেন, তবে তার চরিত্র খারাপ, এটা প্রাসঙ্গিক হবে। এটা হচ্ছে কত ধারা? 54 ধারা। আর 55 ধারায় ক্ষতিপূরণ মামলার বাদীর চরিত্র ভালো, এটা আদালতে প্রাসঙ্গিক। কারণ ক্ষতিপূরণ মামলায় ব্যক্তির চরিত্র নির্ভর করে, আর এই চরিত্রটা ভালো না মন্দ, যদি ভালো হয় তাহলে এটা আদালতে প্রাসঙ্গিক হবে। কত ধারা? 55 ধারা। এরপরে আমরা পড়াইছিলাম কত? 56 থেকে 58। 56 থেকে 58 ধারা আমাদের আলোচনার বিষয় ছিল যে সকল ঘটনা প্রমাণ করার দরকার নাই। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন কোন বিষয় আদালতে প্রমাণ করার দরকার নাই। 56 ধারা বলছে যে সমস্ত বিষয় বিচারকের দৃষ্টিগোচরে আছে, অর্থাৎ যে বিষয়গুলো আদালতের বা বিচারকের দৃষ্টিগোচর আছে সেইগুলো আপনার প্রমাণ করার দরকার নাই। এটা ছিল 56 আলোচনা। 57 ধারা বলছে যে সমস্ত ঘটনা আদালত অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে। একটা হচ্ছে বাংলাদেশের আইন সম্পর্কে, আর একটা হচ্ছে সশস্ত্র বাহিনীর সমূহের আইন সম্পর্কে, আর একটা হচ্ছে আইন ও সংসদের কার্যক্রম সম্পর্কে। এই বিষয়গুলো তাদের দৃষ্টিগোচরে নিতে হবে বিচারকের, এবং এই বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই। এরপরে আমরা পড়াইছিলাম 58 ধারা, সেটা হচ্ছে স্বীকৃত বিষয়, অর্থাৎ যে বিষয়গুলো স্বীকৃত দিয়ে দিচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তি স্বীকৃতি দিচ্ছে বা স্বীকারোক্তি দিচ্ছে, তাহলে সেই বিষয় তো আর প্রমাণ করার দরকার না। একজন আসামি বললো যে আমি ছুরি দ্বারা হত্যা করছি, এই সেই ছুরি, তাহলে তার এই বিষয়টা তো আদালতে স্বীকৃত হয়ে গেছে, এই বিষয়টা আর প্রমাণ করার দরকার নাই। এটাই বলছে আমাদের 58 ধারা। এরপরে আমাদের চতুর্থ অধ্যায় ছিল, এটা হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করলাম। এবার চতুর্থ অধ্যায় আমাদের আলোচনা ছিল হচ্ছে মৌখিক সাক্ষ্য সম্পর্কে, 2টে ধারা 59 দ্বারা বলছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। মৌখিক সাক্ষ্য দ্বারা কি প্রমাণ? মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। এই মৌখিক সাক্ষ্য অর্থাৎ দলিলের বিষয়বস্তু ব্যতীত বাকি যে কোনো জিনিস মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। শুধু দলিলের কার্যক্রমটা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না, এটা বলছে আমাদের 59 দ্বারা। আর 60 দ্বারা বলছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। গুরুত্বপূর্ণ এমসিকিউ। মৌখিক সাক্ষ্য কি হতে হবে? মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, মৌখিক সাক্ষ্য পরোক্ষ হবে না। অর্থাৎ প্রত্যক্ষ বলতে কি বোঝানো হয়েছে? নিজের চোখে দেখতে হবে, নিজের কানে শুনতে হবে, সেই সম্পর্কে যদি আদালতে সাক্ষ্য দেন তাহলে এটা আদালতে প্রাসঙ্গিক হবে। এটাকে বলে প্রত্যক্ষ সাক্ষ্য। আর পরোক্ষ সাক্ষ্য নিজের কানে শোনেন নাই, নিজের চোখে দেখেন না, অপরের কাছ থেকে শুনছেন, এই ধরনের সাক্ষ্য আদালতে দিলে এটা অপ্রাসঙ্গিক হবে। আর এই ধরনের সাক্ষ্যকে আদালত কি সাক্ষ্য বলে? পরোক্ষ সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য বলে। আবার আসতে পারে গৌণ সাক্ষ্য কি, অর্থাৎ অপরের কাছ থেকে শোনা, তারপরে অপরের চোখে দেখা সম্পর্কে কোনো সাক্ষ্য, যেটা পরোক্ষ বা গৌণ সাক্ষ্য বলে। এই ছিল আমাদের 60 ধারা। এটা ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের আলোচনা। এরপরে আমাদের আলোচনা হচ্ছে পঞ্চম অধ্যায়। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার অধ্যায়, এটা দলিল সংক্রান্ত। এই অধ্যায়টাই আমাদের প্রায় কত অধ্যায় বন্ধু নিয়ে গেছে? 90 পর্যন্ত। হ্যাঁ, সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় নিয়ে গেছে আমাদের 90 ধারা পর্যন্ত। আমরা 90 ধারা পর্যন্ত আমরা আলোচনা করব, এটাই লাস্ট অধ্যায়। এখানে 61 ধারায় বলছে যে দালিলিক সাক্ষ্য কত প্রকার? 2 প্রকার। দালিলিক সাক্ষ্য কত প্রকার? 2 প্রকার। 1 নম্বরে হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, আর 2 নম্বর হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। এটা বলছে কত ধারা? 61 ধারা। তাহলে দালিলিক সাক্ষ্য কত প্রকার? দালিলিক সাক্ষ্য 2 প্রকার। কি কি? প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। ধারা কত? 63। এরপরে প্রাথমিক সাক্ষ্য কাকে বলে? এটা বলছে এটা ধারা হচ্ছে কত? 61। সরি, মাধ্যমিক সাক্ষ্য অর্থাৎ দালিলিক সাক্ষ্য কত প্রকার? দালিলিক সাক্ষ্য 2 প্রকার।
এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, 2 নম্বর হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। এটা বলছে ধারা কত 61 ধারা। আর এবার আসেন যে প্রাথমিক সাক্ষ্য যেটা 62 ধারা বলছে, অর্থাৎ মূল দলিল আদালতে উপস্থাপন করাকেই প্রাথমিক সাক্ষ্য বলে। অর্থাৎ মূল যে কাগজটা এটা আপনি যখন আদালতে উপস্থাপন করবেন সেটাই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। এটা হচ্ছে 62 ধারা। 63 ধারা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য, অর্থাৎ মূল দলিল আপনি আদালতে উপস্থাপন করতে পারছেন না, সেক্ষেত্রে এই মূল দলিলের যে নকল, ফটোকপি, জাবেদা, এই ধরনের যে কপি আপনি সার্টিফাই কপি, এই ধরনের যে কপি আপনি আদালতে উপস্থাপন করবেন সেটাকে মাধ্যমিক সাক্ষ্য বলা হয়। এটা হচ্ছে 63 ধারা। এখন এই প্রাথমিক সাক্ষ্য প্রাসঙ্গিক কত ধারায়? 64 ধারা। প্রাথমিক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কত ধারায়? 64 ধারা। তাহলে মূল দলিল যখন আদালতে উপস্থাপন করবেন তখন এটা আদালতে প্রমাণ হবে 64 ধারা। আর মাধ্যমিক সাক্ষ্য প্রাসঙ্গিকতা হবে কত ধারায়? মাধ্যমিক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে 65 ধারা। এই মাধ্যমিক সাক্ষ্য প্রাসঙ্গিকতা সম্পর্কে আদালতে 5টি ক্ষেত্রে, যে কোন কোন ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হতে পারে: যদি দলিলটি হারিয়ে যায়, অর্থাৎ যে মূল দলিল যদি হারিয়ে যায় তখন আপনি মাধ্যমিক সাক্ষ্য দ্বারা এটা প্রমাণ করতে পারবেন, বা বিরোধী পক্ষকে নোটিশ দেওয়ার পরেও যদি বিরোধী পক্ষ মূল দলিল আদালতে হাজির না করে সেক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য অর্থাৎ সার্টিফাই সাক্ষ্য দিয়েও আপনি কি করতে পারবেন? দলিল উপস্থাপন করতে পারবেন। তারপরে দলিল স্থানান্তর করা যাচ্ছে না, অর্থাৎ যে দলিলটা সরকারি দলিল সেটা সরকারি রেকর্ড থেকে আনা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও দলিল কি করতে পারবেন? প্রমাণ করতে পারবেন। তারপরে মূল দলিলটি যদি সরকারি দলিল হয় তাহলে সরকারি দলিলের ক্ষেত্রে সরকারি যিনি দায়িত্বে থাকবেন তিনি যেটা সার্টিফাই দিবেন সেটা এই মাধ্যমিক সাক্ষ্য হিসেবে সেটাও আদালতে প্রাসঙ্গিক হবে। এই বিষয়গুলো হচ্ছে মাধ্যমিক সাক্ষী প্রাসঙ্গিক হবে 65 ধারা। এরপরে আমরা 66 ধারা বলেছে কি বলছে? যে আদালত মূল দলিল উপস্থাপন করার জন্য নোটিশ দিবেন। আমরা আজ 2 দিন ধরে এগুলো আলোচনা করতেছি। 66 ধারায় কি বলো? যে আদালত মূল দলিল উপস্থাপন করার জন্য কাকে নোটিশ দিবেন? যার কাছে এই দলিল আছে সেই ব্যক্তিকে নোটিশ দিবেন, অথবা তার উকিলকে বা তার অ্যাটর্নিকে নোটিশ দিবেন। এটা হচ্ছে 66 ধারার কথা। 67 ধারা আমরা কি পেলাম? 67 ধারায় পেলাম যে এই যে নোটিশ পাওয়ার পরে এই দলিল আদালতে উপস্থাপন করবেন কত ধারায়? 67 ধারায়। আর এই দলিলের স্বাক্ষর কে প্রমাণ করবে? যিনি দলিলের লেখক ছিলেন তিনি এটা প্রমাণ করবেন যে এই দলিলের প্রকৃত মালিকই এটা স্বাক্ষর করছেন। এটা হচ্ছে 67 ধারা। এরপরে হচ্ছে 68 ধারা। যে দলিল সত্যায়ন করার আইনত প্রয়োজন, অর্থাৎ যে দলিলটা সত্যায়ন, যেটা অরিজিনাল দলিল কিনা এটা সত্যায়ন করা যখন আইনত প্রয়োজন হবে তখন এই সত্যায়ন কে কে করবে? এখানে 2 ধরনের ব্যক্তির কথা বলছে, একজন হচ্ছে প্রত্যয়নকারী আর একজন হচ্ছে শনাক্তকারী। প্রত্যয়নকারী কে কে হবে? এই দলিলের প্রত্যয়নকারী হচ্ছে যিনি দলিল দিচ্ছেন অর্থাৎ লিখে দিচ্ছেন দাতা তিনি, আর যিনি নিচ্ছেন তিনি। আর শনাক্তকারী কে কে হবেন? শনাক্তকারী ব্যক্তি হবে যিনি দলিল লিখছেন তিনি, আর হচ্ছে যারা সাক্ষী ছিলেন যাদের সম্মুখে দলিল লেখা হয়েছে তারা। তাহলে 68 দ্বারা যে দলিল সত্যায়ন করা আইনত প্রয়োজন, অর্থাৎ এই দলিলটা যে সঠিক এটা যখন প্রয়োজন পড়বে তখন এই 2 ধরনের ব্যক্তিকে আদালত ডাকবে। এটা বলছে 68 দ্বারা। 69 দ্বারা বলছে যে ক্ষেত্রে এই সত্যায়নকারীদের কাউকে সত্যায়নকারী, অর্থাৎ 69 বলছে যে সত্যায়নকারী, যে ক্ষেত্রে সত্যায়নকারীকে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কাকে দিয়ে এই দলিল প্রমাণ করা, মানে যে ক্ষেত্রে সত্যায়ন প্রত্যয়ন 2 জন ব্যক্তিকেই পাওয়া যাচ্ছে না, তারা দলিল লেখার সময় ছিল কাউকেই পাওয়া যাচ্ছে না, তাহলে এই দলিলটা প্রমাণ করবেন কিভাবে? তখন 69 দ্বারা বলছে যে স্বাক্ষরটা বাদ, অর্থাৎ যে দলিলটা লেখছে স্বাক্ষর দিয়েছে মালিক, এখন ওই মালিকের স্বাক্ষরের সাথে পরিচিত যারা আছে তাদের মতামত নিয়েও এই দলিল কি করা যাবে? শনাক্ত করা যাবে। এটা বলছে 69 দ্বারা। 70 দ্বারা বলছে যে দলিলের পক্ষ যদি স্বীকৃতি দেয় তাহলে সেক্ষেত্রে এই দলিল সত্যায়ন করার প্রয়োজন নাই,
অর্থাৎ আদালতে এসে বাদী বা বিবাদী দুইজনে এসে বললো যে এই দলিল স্যার সঠিকভাবে করা হয়েছে, এই দলিল আমিই দিছি, তাহলে ওই দলিল আর অপর কাউকে দিয়ে সত্যায়ন বা প্রত্যয়ন করার দরকার নাই। এটা বলছে ৭০ ধারা। আর ৭১ ধারায় বলছে যে সত্যায়নকারী সাক্ষী যদি অস্বীকার করে, যে যারা এই যে দলিলের লেখক বা যারা ছিল সাক্ষী ছিল, তারা যদি এই দলিল লেখার বিষয়টা অস্বীকার করে, তাহলে এই দলিলটা কিভাবে প্রমাণ করবে? তখন ৭১ ধারা বলছে পারিপার্শ্বিক যে আরো যে সাক্ষ্যগুলো ছিল সেই বিষয়গুলো দিয়ে আপনি এই দলিলটা প্রমাণ করবেন। যে সাব রেজিস্ট্রার অফিসে এটা হয়েছে তিনাকে দিয়েও করতে পারেন, তারপরে যিনি এই দলিল লিখছেন তিনাকে দিয়েও এই দলিল প্রত্যয়ন করাইতে পারেন, তারপরে এই মামলা সংক্রান্তে আরো যে কার্যক্রমগুলো ছিল, আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তুলে এটা প্রমাণ করতে পারবেন। এটা বলছে ৭১ ধারা। ৭২ ধারা বলছে যে দলিল সত্যায়ন করার দরকার নাই, অর্থাৎ আদালতে কিছু কিছু দলিল উপস্থাপন করা হয়, সেই দলিল কারোর সত্যায়ন করার দরকার নাই, তাহলে সেক্ষেত্রে সত্যায়ন ছাড়াই ওই দলিল আদালতে প্রমাণিত হবে। যেমন আমরা মনে করেন যে অনেক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে দেখবেন যে অনেক দলিলাদি, অর্থাৎ আপনার সার্টিফিকেট, আপনার ছবি, এগুলো একজন গেজেটেড কর্মকর্তাকে দিয়ে সত্যায়ন করে দিতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে না, আপনার কোনো গেজেটেড কর্মকর্তা কারোর সাক্ষাতের প্রয়োজন নয়, আপনি শুধু ফটোকপি দিলেও হবে, সেটা মূল দলিলের মতো কাজ করবে। যেমন আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গেলে দেখবেন যে আপনার ছবি চাই, ওই ছবি কারোর সত্যায়ন করার প্রয়োজন নাই। তার মানে কি, ওখানে আপনার সত্যায়ন করা ছাড়াই যে ছবিটা দিচ্ছেন এটাই তারা কি করছে, স্বীকৃতি দিচ্ছে। তাই এখানে ৭২ ধারা বলছে যে দলিল উপস্থাপন করা হয়েছে সেই দলিল সত্যায়ন করার দরকার নাই, এমন দলিল যদি উপস্থাপন করেন আর ওই আদালত বা ওই বিষয়টা সত্যায়ন ছাড়াই যদি গ্রহণ করে, তাহলে এটা প্রমাণিত হবে। এটা বলছে ৭২ ধারা। আর ৭৩ ধারা আছে স্বাক্ষর সম্পর্কিত বিতর্কিত, অর্থাৎ একটা দলিলে যে স্বাক্ষর দেওয়া হয়েছে এই স্বাক্ষর নিয়ে যদি কোনো বিতর্কিত ওঠে, তখন তার মূল স্বাক্ষরের সাথে, অর্থাৎ স্বীকৃত স্বাক্ষরের সাথে এই তর্কিত স্বাক্ষরের মিল খুঁজতে হবে। এটাই বলছে হচ্ছে ৭৩ দ্বারা। আর ৭৩ শর্ট টাইপেন করা হচ্ছে শারীরিক বা ফরেনসিক সম্পর্কে অনুমান। এরপরে আমরা পড়াচ্ছিলাম ৭৪ থেকে। ৭৪ ধারাটা কি বলছে? ৭৪ ধারাটা বলছে সরকারি দলিল। সরকারি দলিল কি? সরকারি কর্মচারী তার সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে যে দলিল উপস্থাপন করেন তাকে সরকারি দলিল বলে। এছাড়া বইয়ের ভাষায় যে বলছে যে সমস্ত দলিলগুলো সার্বভৌমিক কর্তৃপক্ষ বা সরকারের প্রতিষ্ঠানের মাধ্যমে বা ট্রাইব্যুনালের মাধ্যমে বা কমনওয়েলথের মাধ্যমে বা আইন বিভাগ বা বিচার বিভাগ মাধ্যমে হয়ে থাকে, সেই সমস্ত দলিলগুলো সরকারি দলিল বলা হয়। আবার বলা হয়েছে ২ নম্বরে বলছে ৭৪ যে বাংলাদেশের সরকারিভাবে রক্ষিত কোনো ব্যক্তিগত দলিলকে সরকারি দলিল বলে ব্যবহার করা হয়। এটা ছিল আমাদের ৭৪ ধারা। আর ৭৫ ধারায় কি বলছে? যে ৭৪ ধারা সরকারি দলিল ব্যতীত বাকি যে ধরনের দলিল আছে সেটাই হচ্ছে বেসরকারি দলিল। এটা বলছে আমাদের ৭৫ ধারা। আর ৭৬ ধারায় কি বলছে? যে সরকারি দলিলের প্রত্যয়নের অনুলিপি, যেটা সরকারি দলিল এটার একটা প্রত্যয়ন লাগবে, তখন এই প্রত্যয়নটা কে দিবে? যার নিকট এই সরকারি দলিলটা আছে বা যার জিম্মায় এই সরকারি দলিলটা আছে ওই ব্যক্তি এর প্রত্যয়ন দিবে। এখন মনে করেন যে আমরা থানায় একটা এজাহার আদালত চাইছে, এখন এই এজাহারের প্রত্যয়ন কে দিবে? তাহলে এই এজাহারটা কার নিয়ন্ত্রণে থাকে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকে। তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহারটা একটা ফটোকপি করে তার একটা স্বাক্ষর বা সিল মোহর দিয়ে তিনি আদালতে প্রেরণ করলে আদালত এটাকে কি করবে? এটাকে প্রকৃত দলিল মনে করে বিচার কার্যক্রম পরিচালনা করবে। এটা বলছে ৭৬ ধারা যে কিভাবে সত্যায়নটা করবেন। এটা বলছে ৭৬ ধারা যে আপনার এই যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এই মর্মে লিখবেন যে এটা হুবহু এজাহার বই থেকে কপি করা হয়েছে আর আমি এটা কপি করে আপনাদের নিকট প্রেরণ করলাম, দিয়ে তিনি তিনার সাক্ষ্য সিলমোহর এইভাবে করবেন। আর যখন এটা ৭৭ ধারা মোতাবেক যখন আদালতে উপস্থাপন করা হবে, আদালত তখন এটা স্বীকৃতি দিবে। অর্থাৎ
এই যে প্রত্যয়নের অনুলিপি উপস্থিত করার পর এটা দলিল হিসেবে আদালত কি করবে? প্রমাণ করবে। এরপরে 78 ধারায় বলা হয়েছে অন্যান্য সরকারি দলিল। 78 ধারায় কি বলছে? অন্যান্য সরকারি দলিল। অন্যান্য সরকারি দলিল বলতে এখানে বোঝা হয়েছে আইন, বিজ্ঞপ্তি বা গেজেট, এই বিষয়গুলো হচ্ছে অন্যান্য সরকারি দলিল বোঝানো হয়েছে। আইন, তারপরে হচ্ছে আপনার বিজ্ঞপ্তি অথবা আপনার গেজেট, এইগুলো হচ্ছে অন্যান্য সরকারি দলিল হিসেবে আদালতে প্রাসঙ্গিক হবে 78 ধারা। এরপরে আমরা গতকাল পড়াইছিলাম 79 থেকে কত 90 ধারা পর্যন্ত। আমি আর 5টা মিনিট ক্লাস নিয়ে আপনাদের ছেড়ে দেবো। 79 থেকে 90 ধারা। 79 থেকে 90 ধারা হচ্ছে অনুমান সংক্রান্ত বিষয়। এই জায়গাটা থেকে কয়েকবার প্রশ্ন আসছে যে আদালত ধরে নিচ্ছে আপনি যেটা উপস্থাপন করছেন সেটাই সঠিক, এটাকে বলা হয় অনুমান। তাহলে প্রথমে কি বলছে? যে প্রত্যায়িত দলিলে অনুলিপি শুদ্ধ সম্পর্কে অনুমান। এই যে 76 ধারা মোতাবেক যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটা দলিল প্রত্যয়ন করে পাঠাইলেন, এটা আদালত 79 ধারা মনে করে তিনি কি মনে করলেন? যে ওই যে তিনি যে প্রত্যয়ন দিয়েছেন যে এই দলিলটা মূল এজাহার থেকে করা হয়েছে এবং তার স্বাক্ষর আছে এবং তিনি ওই সময় ওই থানায় কর্মরত ছিলেন, এইগুলো দেখে আদালত মনে করবে এই প্রত্যয়নকৃত অনুলিপিটাই একটা মূল দলিল। এটাই বলছে কত ধারা? 79 ধারা। এরপরে 80 ধারায় কি বলছে? 80 ধারায় বলছে লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে উপস্থিত দলিল সম্পর্কে অনুমান। অর্থাৎ আদালতে যে লিখিত সাক্ষ্যগুলো উপস্থাপন করা হয়েছে, আদালত এটাকে অনুমান করে নিবে যে এটা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ যেই করুক, যে আসামি স্বীকারোক্তি করছে ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব, তাহলে এটা সঠিকভাবেই করছে, সঠিক কামরায় নিয়েই করছে, তখন আদালত এটাকে অনুমান অর্থাৎ সত্য মনে করে নিবে। এটা বলছে 80 ধারা, অর্থাৎ এটা বিশুদ্ধ দলিল হিসেবে আদালতে প্রাসঙ্গিক হবে। এরপরে আমরা পড়াইছি 81 ধারা। 81 ধারার বাতিল ছিল। 81 শর্ট টাইপেন কতি বলা হয়েছে ডিজিটাল আকারে গেজেট সম্পর্কে অনুমান। অর্থাৎ ডিজিটাল যে বিষয়গুলো, ডিজিটাল যে গেজেটটা তৈরি করা হয় সেই সম্পর্কে আদালত অনুমান করে নিবে যে এটা সঠিক। অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে, অর্থাৎ বিজি প্রেস থেকে এই গেজেটটা তৈরি হওয়ার কথা, সেই বিজি প্রেস থেকেই হয়েছে, এটা আদালত অনুমান করে নিবে। এরপরে হচ্ছে 82 ধারা, যে ইংল্যান্ডের যে সকল দলিল বা সিল বা স্বাক্ষর প্রমাণ ব্যতীত গ্রাহ্য হয় সেইগুলো যদি আদালত অর্থাৎ বাংলাদেশে প্রেরণ করে, বাংলাদেশের বিচারক অনুমান করে নিবে এটা সঠিক। এরপরে 83 ধারায় পড়াইছিলাম সরকারি কর্তৃক যে নকশা বা পরিকল্পনা সম্পর্কে যদি কোনো কিছু আদালতে উপস্থাপন করা হয়, আদালত এটা মনে করবে যে এটা সরকারি নকশা বা সরকারি পরিকল্পনার মাধ্যমে করা হয়েছে, এটা অনুমান করে নিবে যে এটা সত্য। এটা বলছে 83 ধারা। 84 ধারা বলছে আইন বা আদালতের সিদ্ধান্ত রিপোর্ট। অর্থাৎ আইনের কথা বা আদালত কোনো সিদ্ধান্ত দিলে সেই বিষয়গুলো যদি আদালত উপস্থাপন করা হয়, তাহলে আদালত এটা অনুমান করে নিবে সত্য। এটা বলছে 84 ধারা। 85 ধারা হচ্ছে মুক্তারনামা। 85 ধারায় কি বলছে? মুক্তারনামা। মুক্তারনামা বলতে আমরা কি বোঝানো হয়েছে? মুক্তারনামা বলতে বলছে কোনো নোটারি পাবলিক বা কোনো আদালতে জজ বা ম্যাজিস্ট্রেট, কাউন্সিলর বা ভাইস কাউন্সিলর অথবা সরকারের কোনো প্রতিনিধি সম্পর্কে কোনো দলিল করাকেই মুক্তারনামা বলে। এই মুক্তারনামা বা এই চুক্তিনামা আদালতে অনুমান করে নিবে যে এই মাধ্যমে আদালতে উপস্থাপন করা হয়েছে, মানে সঠিকভাবে করা হয়েছে এটা। তাহলে 85 ক আছে ডিজিটাল আকারে চুক্তিনামার অনুমান। 86 85 খতে আছে ডিজিটাল রেকর্ড ও ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে আদালত অনুমান করবে যেটা সত্য। তারপরে ডিজিটাল সনদ সম্পর্কে 85 গতি বলছে ডিজিটাল সনদ সম্পর্কে আদালত অনুমান করে নিবে এটা সত্য। 86 ধারায় বলছে যে বিদেশি বিচার ও বিভাগীয় নথি এর জাবেদা নকল, বিদেশি বিচার ও কিসের যে জাবেদা নকল যেটা উপস্থাপন করা হয়েছে, আদালত মনে করবে যে এটা সত্য, অর্থাৎ বিদেশি কোনো বিচার কার্যক্রম থেকে আসছে, এই জন্য আদালতের কাছে এটা সত্য ধরে তিনি তার বিচার কার্যক্রম করবেন। আর 87 ধারা বলছে পুস্তক, মানচিত্র বা চার্ট সম্পর্কে অনুমান।
আর 88 দ্বারা আমরা অনুমান করাইছিলাম তার বার্তা সম্পর্কে, অর্থাৎ টেলিগ্রামে প্রেরণ করা হয়েছে, এটা আদালত অনুমান করে নিবে যেটা সত্য, যে কে পাঠিয়েছে আর কার কাছে পাঠিয়েছে এই বিষয়টা। আর 88 কতে আমরা পড়াইছিলাম ডিজিটাল কমিউনিকেশন, যেটা কল রেকর্ড, এটা আদালত অনুমান করে নিবে যে কল রেকর্ডের যে কার্যক্রমগুলো আদালতে উপস্থাপন করা হয় এটা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে হয়েছে এবং সঠিকভাবে হয়েছে, এটা অনুমান করে আদালত বিচার কার্যক্রম করবে। এরপরে আমরা পড়াইছিলাম 90 ধারা। 90 ধারা আমাদের আলোচনার বিষয় ছিল 30 বছরের পুরানো দলিল সম্পর্কে অনুমান। আদালতের কাছে যদি কোনো 30 বছরের পুরানো দলিল উপস্থাপন করা হয় তাহলে আদালত মনে করবে যে এই দলিলটা একটা সত্য দলিল। যদি কোনো দলিল কমপক্ষে 30 বছর পুরাতন হতে হবে এবং যথাযথ ব্যক্তির হেফাজতে থাকতে হবে, তাহলে ওটা সত্য মনে করে নিবে। আর 90 শর্ট টাইপের কতে আমরা পড়াইছিলাম 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। কত বছরে? 5 বছরের পুরাতন ডিজিটাল সম্পর্কে অনুমান। এটা আদালত মনে করবে যে 5 বছর ধরে এই রেকর্ডটা যার কাছে ছিল সেই এর প্রকৃত ব্যক্তি, এটা অনুমান করে আদালত তার বিচার কার্যক্রম শুরু করবে বা সত্য মনে করে ধরে নিবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। 1 থেকে আমরা 90 ধারা পর্যন্ত আলোচনা করলাম।